হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত জানাই আবারও। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে জানবার সেটা হচ্ছে বা আমাদের যে বিষয়টা নিয়ে এই ভিডিও সেটা হচ্ছে যে এই যে জুন ২০২৪ নেটের ফর্ম ফিলআপ তোমরা অনেকেই বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিলআপ করছো এবং সেখানে তোমাদের ফর্ম ছাড়াও একটা অতিরিক্ত চার্জেস তোমাদেরকে পে করতে হচ্ছে। এই মুহূর্তে ২০২৪ সালে দাঁড়িয়ে কেন আমরা নিজেরা স্বাবলম্বী হয়ে এই বিষয়টাকে নিজেরাই করে নিতে পারি না? আ আমরা যদি একটুখানি এটাকে দেখে শিখে নিই, তাহলে মোবাইলে হোক বা কম্পিউটার থাকলে কম্পিউটারে নিজেরাই কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারি। আজকের ভিডিওটার উদ্দেশ্যই হবে তাই যে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যে ইউজিসি নেটের ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব। তার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আমরা হাতের কাছে রাখবো অবশ্যই। আধার কার্ড, প্যান কার্ড, আমাদের ১ কপি ছবি লাগবে। সেই ছবিটার সাইজও আমি দেখাবো। সেটা ওয়েবসাইটে লেখা রয়েছে খুব স্পষ্টভাবে। একটা সিগনেচার লাগবে এবং সেই দুটোই লাগবে, ফটো এবং সিগনেচার দুটোই লাগবে জেপিজি ফরম্যাটে। তো প্রথমেই আমরা গুগলে গিয়ে এনটিএ ইউজিসি নেট বলে সার্চ করলাম এবং সেখানে আমরা পাবো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবো সেটাকে আমরা খুললেই উপরে দেখতে পাবো একটা লিঙ্ক রয়েছে ইউজিসি নেট জুন ২০২৪ রেজিস্ট্রেশন অর লগইন। আমরা এটাতে ক্লিক করলে যে পেজটা আমাদের কাছে খুলবে সেখানে একদম বাঁদিকে আমরা দেখতে পাবো যে ফোনের ক্ষেত্রে একটু স্ক্রিনটা অন্য হবে কিন্তু তাহলেও অপশন এটাই থাকবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার বলে এখানে একটা অপশন পাওয়া যাবে। সেখানে আমরা ক্লিক করলেই একটা পেজ খুলে আসবে। সেই পেজে আমরা দেখতে পাবো যে প্রথমের দিকেই লেখা রয়েছে ফর্মের ক্ষেত্রে কোন কাস্টের কোন ক্যাটেগরির ক্ষেত্রে কত ফিজ আমাদেরকে জমা দিতে হবে। জেনারেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ৳১১৫০, জেনারেল ইডব্লিউএস ওবিসির জন্য ৳৬০০ আ এবং তারপর শিডিউল কাস্টের জন্য, শিডিউল ট্রাইবের জন্য এবং পিডব্লিউডিদের জন্য ৳৩২৫, থার্ড জেন্ডারের জন্য ৳৩২৫। তাহলে এই যে বিভাজন, এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে বা আমাদের কার্ড দিয়ে বা আমাদের ইউপিআই দিয়ে যেন এই টাকাটা আমরা পে করতে পারি। অতএব অ্যাকাউন্টে এই টাকাটা আমাদেরকে রাখতে হবে। এরপর আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফটো সাইজ যেটা লাগবে সেটা হচ্ছে ১০ কেবি থেকে ২০০ কেবি পর্যন্ত জেপিজি ফরম্যাটে থাকতে হবে। আর সিগনেচারের সাইজ দেওয়া হয়েছে ৪ কেবি থেকে ৩০ কেবি পর্যন্ত, সেটাও কিন্তু জেপিজি ফরম্যাটে লাগবে। এরপর আমরা এই যে সমস্তগুলো আমরা পড়েছি কিনা তার জন্য এখানে একটা টিক করতে হবে আমাদেরকে। সেখানে আমরা যদি টিক করে দিই, এরপরে আমরা ক্লিক হেয়ার টু প্রসিড একটা অপশন দেখতে পাবো। এই ক্লিক হিয়ার টু প্রসিড এ আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অনেক রকম আইডেন্টিফিকেশন এর ব্যাপার আমরা এখানে দেখতে পাবো। এখানে আমি ক্লিক করলাম যে I have Aadhaar number and wish to create my login using Aadhaar number। অর্থাৎ আমি আমার লগইনটা আধার নাম্বারের ভিত্তিতে করতে চাইছি। আমার কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে এবং সেখান থেকে যে ১২ ডিজিটের আধার নাম্বার সেটা আমরা এখানে ফিল আপ করব। আধার নাম্বার ফিল আপ করার পর এখানে জেনারেট ওটিপি দিলেই তাহলেই আমাদের ফোনে একটা ওটিপি আসবে। এরপর আমরা এখানে আমাদের ওটিপিটাও দেওয়ার জায়গা পেয়ে যাব। এখানে ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট করতে হবে ওটিপিটাকে। তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখব কিছু, কিছু ফিল্ড অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে। যেমন আমাদের ডেট অফ বার্থ, আমাদের নাম, জেন্ডার, এরকম কিছু, কিছু বিষয় যেগুলো আমরা আধার দিয়ে রেজিস্ট্রেশন করলাম, যে কারণে লগইনটা করলাম, যে কারণে এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। এরপর আমাদেরকে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ তো দেওয়াই রয়েছে, ইমেল আইডিটা দুবার দিতে হবে। জেন্ডার তো দেওয়াই রয়েছে, এখানে জেন্ডার নিজের থেকেই চলে এসছে। মোবাইল নাম্বার দুবার দিতে হবে, একটা অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে সেটা দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি দিতে হবে এবং আমরা এখানে একটা আইডেন্টিটি টাইপ দেখতে পাবো এবং সেখানে আমরা দেখতে পাবো যে আধার ছাড়া অন্য কোনো ডকুমেন্ট আমাদের কাছে চাওয়া হচ্ছে। এখানে অলরেডি আমার আধার নাম্বার, নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই ফিল্ডগুলো কিন্তু আধার থেকে তুলে নেওয়া হয়েছে। আর এখানে ক্যান্ডিডেট নেম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, আরেকবার ইমেল অ্যাড্রেস, জেন্ডার, মোবাইল নাম্বার,
আ তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা দুবার লাগবে। একটা অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দিলে ভালো হয়। ন্যাশনালিটি, আইডেন্টিটি টাইপ এবং আইডেন্টিটি টাইপের ক্ষেত্রে সেখানে আমাদেরকে যেটা দিতে হচ্ছে সেটা আধার কার্ড বাদ দিয়ে অন্য কিছু না, অন্য কোনো কার্ড। সেটা রেশন কার্ড হতে পারে। আ অন্যান্য অনেক রকম অপশন এখানে পাবো। ইলেকশনের কার্ড হতে পারে অর্থাৎ ভোটার কার্ড হতে পারে। আ ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড হতে পারে। আচ্ছা, ব্যাংকের পাসবইয়ের ফটোগ্রাফ হতে পারে। তারপর হচ্ছে পাসপোর্ট হতে পারে, রেশন কার্ড হতে পারে। এরকম অনেকগুলো ডকুমেন্ট কিন্তু আমরা এখানে আইডেন্টিটি টাইপ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে অ্যাড্রেসের জায়গা রয়েছে সেখানে প্রিমাইসেস নাম্বার অর আ নেম, সেখানে বাড়ির নাম বা নাম্বার থাকলে সেটা দেওয়া যেতে পারে। আ তাছাড়া লোকালিটি দিতে হবে এবং টোটাল অ্যাড্রেসটাকে আমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে এবং তারপরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলাম। তাহলে আগেরগুলোই আবার ফিল আপ হয়ে গেল। এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে এবং সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। আ যদিও পাসওয়ার্ডের ক্ষেত্রে বলব লিখে রাখাই উচিত। পাসওয়ার্ড যা দেওয়া হচ্ছে এটা কেস সেনসিটিভ হয়ে থাকে। ফলত ছোট হাতের, বড় হাতের সেই সমস্ত কি দেওয়া হচ্ছে একটা জায়গায় লিখে রাখাই মঙ্গল। যদিও আমাদের এনটিএ এর ক্ষেত্রে আর কখনোই এই পাসওয়ার্ড লাগবে না ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর। সমস্ত জায়গাতেই আমরা দেখেছি আ আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সমস্ত জায়গায় খুলে যায়। তো সেক্ষেত্রে পাসওয়ার্ড এখানে একটা দিতে হয় বলে আমরা দিয়ে রাখছি এবং সেটা আমরা একটা জায়গায় কোথাও লিখেও রাখি। এখানে একটা ক্যাপচা দিতে হবে। সেই ক্যাপচাটা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা আ জায়গা দেখাচ্ছে যেখানে আমাদের যা আমরা ফিল আপ করেছি সেই ফর্মের জায়গা যা ওখানে আমরা রেজিস্ট্রেশন এ ফিল আপ করে এসেছি, সেই সমস্ত ব্যাপারগুলোই আমাদেরকে এখানে ভেরিফাই করতে বলছে। নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সমস্ত ঠিক আছে কিনা একবার মিলিয়ে দেখে আমরা কিন্তু এখানে টিক করব যে আমাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা, আমরা সমস্ত কিছু মিলিয়ে দেখেছি কিনা। আমরা একবার মিলিয়ে দেখে নেব। এগুলোকে যখন টিক দেব তখন আমরা সমস্ত এক করে মিলিয়ে টিক দিয়ে দেব। এবং তারপরে আমাকে ডিক্লারেশন দিতে হবে যা এখানে আমি দিয়েছি সমস্ত কিছু কেয়ারফুলি পড়েছি এবং যা দিয়েছি তা সৎভাবে ঠিকঠাকভাবে দিয়েছি। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে পরে আবার আমরা পিছনের ফর্মটাতে ফিরে যেতে পারবো। আদারওয়াইজ সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। এখানে আমরা কিন্তু ক্লিক করে দিলে আমাদের ফোনে কিন্তু একটা ওটিপি আসবে আবারও। যে ওটিপিটা কিনা আমাদের ইমেইলে আসবে, আমাদেরকে সেটা ইমেইল থেকে চেক করতে হবে। এখানে আমরা ইমেইলে আসা ওটিপিটা দিলাম এবং আমাদের যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা ফিল আপ করার পর আমরা হচ্ছে ভেরিফাই করব। এটা করবার পরেই যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা আ অলরেডি আমরা পাসওয়ার্ড সেট করেছি এবং সেই সঙ্গে আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার আমাদের Gmail অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। মেইল চেক করলেই আমরা সেটা পাবো এবং আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখানেই কিন্তু শেষ হলো। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেজন্য আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট নেই। আমরা যদি এরপর কমপ্লিট অ্যাপ্লিকেশন এ আমরা ক্লিক কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা এখানে ট্যাব পাবো। সেই ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের উম অর সমস্ত ফিল্ড গুলোই অলরেডি ফিল আপ হয়ে এসছে ১ম পেজের। তারপর হচ্ছে এখানে শুধু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপচাটা আমাদেরকে আ ফিল আপ করতে হবে। এবং এখানে একটা চেক বক্স রয়েছে। চেক বক্সে I agree দিয়ে আমাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এর পরের পেজেও দেখব বেশিরভাগটাই আমাদের ফিল আপ করা রয়েছে। আমাদেরকে পিডব্লিউডি নো করে দিতে হবে। ক্যাটেগরি আমাদের নির্দিষ্ট যা ক্যাটেগরি রয়েছে সেই ক্যাটেগরি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে এবার একটা নতুন জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এনএফএসসির জন্য আমরা এপ্লাই করব কিনা। যেহেতু আমি একটা কোটা দিয়ে ফর্মটাকে ফিল আপ করবার চেষ্টা করছি, এসসি কোটা দিয়ে। তাহলে সেক্ষেত্রে ক্যাটেগরিতে যখনই আমি এসসি দিলাম তখনই আমার কাছে এনএফএসসি তে আমি এপ্লাই করব কিনা
সেটা প্রথমেই চেয়ে নিচ্ছে। তোমরা যারা অবশ্যই ১ম বার নেট দিচ্ছ, আমার যেহেতু জেআরএফ রয়েছে, আমার এটা করবার প্রয়োজন নেই। কিন্তু তোমরা যারা অবশ্যই ১ম বার পরীক্ষা দিচ্ছ বা এখনো পর্যন্ত জেআরএফ নেই তোমাদের হাতে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটাকে তোমরা করবে ইয়েস। তার কারণ হচ্ছে যে এটাকে যদি আমরা ইয়েস না করি তাহলে আ সেক্ষেত্রে কিন্তু এনএফএসসি তে কিন্তু আমরা আ সেখানে আ জায়গা করতে পারব না। অর্থাৎ ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা জায়গা পাবো না। আ এখানে অ্যানুয়াল ইনকাম গার্ডিয়ানটের তোমরা নিজেদের মতো করে দিয়ে দেবে। এখানে আবারও একটা ক্যাপচা দিতে হবে এবং তারপর এখানে একটা আবারও চেকবক্স আছে। চেকবক্সে টিক দিয়ে আমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করব। এইখান পর্যন্ত আমাদের পার্সোনাল ডিটেইলস ভেরিফাই হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে হয়ে গেছে অলরেডি বা মাস্টার ডিগ্রি আ অ্যাপিয়ারিং চলছে তাহলে তারা মাস্টার ডিগ্রিটা তাকে দেবে। আদারওয়াইজ যাদের এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন চলছে অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে যারা দিচ্ছ, তারা অবশ্যই গ্র্যাজুয়েশন 8th সেম বলে একটা রয়েছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেটাকে ক্লিক করতে পারো। আমি মাস্টার ডিগ্রিকে বেশ করছি, অতএব মাস্টার ডিগ্রি আমরা সিলেক্ট করলাম এখানে। এরপর আমাদেরকে পাস স্ট্যাটাস দিতে বলছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস নাকি অ্যাপিয়ারিং সেটা দিতে হবে। সেটা দেওয়ার পর পাসিং ইয়ার এইদিকে দিতে হবে। সেখানে আমরা পাসিং ইয়ার দিতে হবে। কোর্স বা স্ট্রিম চাইছে, সেখানে আমরা মাস্টার অফ আর্টস করলাম। মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিজেদের সিলেক্ট করতে হবে। এখানে কোয়ালিফাইং এক্সাম ফ্রম ইন্ডিয়া দিতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। এবার আমি যেমন আমার ক্ষেত্রে আমি উত্তরপ্রদেশ থেকে পাস করেছি। আমি যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ থেকে পাস করেছি। আমি এখানে উত্তরপ্রদেশ সিলেক্ট করলাম। উত্তরপ্রদেশ সিলেক্ট করবার পর আমার ইউনিভার্সিটির এখানে সেই সমস্ত ইউনিভার্সিটির নামই আমরা দেখতে পাবো যেটা সেই রাজ্যে রয়েছে। অতএব আমরা খুব সহজেই এখান থেকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। রেজাল্ট মোড অবশ্যই আমার সিজিপিএ ছিল। আমাদের এখানে যে সিজিপিএ রয়েছে সেই সিজিপিএ মার্কস, গ্রেড পয়েন্ট ইত্যাদি আমাদেরকে দিতে হবে। সেগুলো আমরা এখানে ফিল আপ করব। ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে 10 থাকবে। কারণ গ্রেড পয়েন্টের হিসাব 10 এ হয় সাধারণত। আমার ইউনিভার্সিটি 10 এ করেছে। অতএব আমি এটা 10 করলাম এবং আমার প্রাপ্ত যে সিজিপিএ সেটাকে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর সিজিপিএ পার্সেন্টেজ, এখানে আমি আমার প্রাপ্ত পার্সেন্টেজটা দিলাম। এরপর আমাদেরকে এখানে আবারও একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে এই যে পেজটা আমরা অ্যাপ্লিকেশনের কয়েকটা পেজ আ আমরা এখানে পাবো। সেখানে তার মধ্যে এখানে একটা পেজ হচ্ছে যেখানে পিএইচডি ডিটেইলস দিতে হয়। পিএইচডি ডিটেইলস এর মধ্যে আমাদেরকে ১ম এই জিজ্ঞেস করা হচ্ছে যে, "তুমি কি পিএইচডি তে অ্যাডমিটেড হয়ে গেছো অলরেডি? যদি না হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে নো সিলেক্ট করবে। আর যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে ইয়েস সিলেক্ট করবে।" তারপরেই বলা হচ্ছে, "Whether মাস্টার্স লেভেল এক্সামিনেশন had been completed by 19th সেপ্টেম্বর 1991।" তো আমরা কেউই আশা করি 1991 এর মধ্যে আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করিনি। তাই আমাদেরকে এটা নো করতে হবে। আচ্ছা, যদি কোনো রিসার্চ এক্স সার্ভিসম্যান কোনো স্পেশালাইজেশন থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। আমার এখানে কোনোটাই নেই। পিজি ডিগ্রিতে কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা সেটাকে আমি নো করলাম এবং আমার যে সমস্ত, এরপর আমাদেরকে আবার একটা ক্যাপচা ফিল আপ করতে হবে। আবারও আমরা একটা পেজ কমপ্লিট করলাম। এরপর আসবে যেখানে আমাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে। প্রথমেই আমি আমার সাবজেক্ট চুজ করে নিলাম বেঙ্গলি। অবশ্যই এখানে ৩টে অ্যাপ্লাইং ফর দেওয়া আছে, অ্যাপ্লাই ফর দেওয়া আছে। অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা রয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আরেকটা রয়েছে পিএইচডি অনলি। তো আমরা অবশ্যই জেআরএফ
যখনই সিলেক্ট করব তখনই আমাদের ৩টেতেই একসঙ্গে টিক পড়ে যাবে। আদারওয়াইজ আমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি অনলিতে ক্লিক করি তাহলে কিন্তু বাকিগুলোতে টিক পড়বে না। এখানে একটা সুবিধা আমরা পাবো যদি জেআরএফ দিই, তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা পাবো যদি আমাদের জেআরএফ এ না হয়। যদি একান্ত বয়সই না থাকে তাহলে একটা কথা, আর যদি বয়স থেকে থাকে জেআরএফ এ এপ্লাই করার, অর্থাৎ ১লা জুন ২০২৪ পর্যন্ত যাদের বয়স ৩০ বছরের নিচে, জেনারেল ক্যাটাগরি ৩০ বছরের নিচে ১লা জুন ২০২৪ পর্যন্ত, তাহলে তারা জেআরএফ এর জন্য এপ্লাই করতে পারবে। এবং যাদের বয়স ১লা জুন ২০২৪ পর্যন্ত ৩০ বছরের উপরে কিন্তু ৩৫ বছরের নিচে এমন যদি কেউ থেকে থাকেন, তাহলে মহিলা যেকোনো ধরনের রিজার্ভেশন থাকলেই কিন্তু ৫ বছরের রিল্যাক্সেশন পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের বয়স থেকে থাকে তাহলে অবশ্যই জেআরএফ এর জন্য করা উচিত। কারণ ওখান থেকে আমরা যদি ফসকাই তাহলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা পিএইচডি অনলিতেও আমরা আটকাতে পারি। তো সেই সূত্রেই আমরা জেআরএফ এ টিক দেব এবং আমরা যখনই জেআরএফ এর জন্য টিক দেব তখনই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অনলি ৩টেতেই একসঙ্গে টিক পড়ে যাবে। এবার সাবজেক্ট আমি নিতে চাইছি বাংলা। প্রশ্নের মিডিয়াম নিতে চাইছি ইংলিশ। এবার আমাদেরকে এখানে এক্সাম সেন্টার স্টেট চুজ করতে হবে। স্টেট চুজ করবার পর সেন্টার আমাকে চুজ করতে হবে। আমি প্রথম পছন্দ অবশ্যই আমার শহর দেব, আসানসোল। এরপর দ্বিতীয় সেন্টারের ক্ষেত্রে স্টেট চুজ করতে হবে। দ্বিতীয় শহর আমি অবশ্যই দুর্গাপুর দেব। তৃতীয় শহর আমি দেব বর্ধমান এবং চতুর্থ শহর আমি দেব কলকাতা। যার যেরকম সুবিধা সে সেরকমভাবে এখানে সেন্টার চুজ করে নিতে পারবে। এরপর বাবার বা গার্জেন্টের এডুকেশন জিজ্ঞেস করতে চাওয়া হচ্ছে। তারপরে বাবার অকুপেশন জিজ্ঞেস করা হচ্ছে। এরপর আবারও আমাদেরকে এখানে ক্যাপচা দিতে হবে। এগ্রি করে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। এখানে আমাদের ফটো এবং সিগনেচার আমাদেরকে এখানে দিতে হবে। আমাদের যদি ছবি এবং সিগনেচার সাইজ করা থাকে তাহলে অসুবিধা নেই। আমরা সরাসরি আমাদের ছবি এবং সিগনেচার এখানে আপলোড করে নিতে পারবো। এবং সেটা আপলোড করে দেওয়ার পর ছবি এবং সিগনেচার আমরা নিচে দেখতে পাবো। যদি সমস্ত ঠিক থাকে তাহলে অবশ্যই সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এবং ডকুমেন্ট কমপ্লিটলি আমাদের সাবমিট হয়ে গেছে। এখন আমাদের এখানে মিলিয়ে দেখবার পালা যে আমরা যা যা ফিল আপ করেছি তার সমস্ত ঠিক আছে কিনা। এখানে আমাদেরকে একবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই করবার জন্য আবারও আমাদের কাছে ওটিপি আসবে। ওটিপি আমার ভেরিফাই করতে গেলে প্রথমে একটা ক্যাপচা দিতে হবে, তারপর আমরা এখানে ভেরিফাই ওটিপি দিতে পারবো বা সেন্ড ওটিপি দিতে পারবো। ওটিপি দিতে হবে এবং তার সঙ্গে তারপরে আবার ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর আবার আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা টোটাল এখনো পর্যন্ত ফিল আপ করলাম ছবি দেওয়ার পর, সেটাকে আমরা সাবমিট করার অপশন এখানে পাবো। আমরা এখানে সমস্ত যে চেক করে নিয়েছি সেটা এখানে আমরা যা যা রয়েছে সমস্ত যদি ঠিক থাকে তাহলে আমরা সমস্ত টিক দেব। টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট দেব। অ্যাপ্লিকেশন ফিল আপ ফাইনাল সাবমিট হয়ে গেল। এরপর পে করার পালা। সেক্ষেত্রে আমরা পে নাও দেব। এখানে অনায়াসেই আমরা কিউআর কোড জেনারেট করে নিতে পারবো। কিউআর কোড দিয়ে আমরা কিন্তু ইউপিআই থেকে আমরা ফিস পে করতে পারবো অনায়াসে। আমি ফিস পে করে দিলাম আমার ফোন থেকে। আমি ফিস পে করে দিলাম
এরপর এই যে পেজটাকে রিডাইরেক্ট করা হবে মার্চেন্ট পেজ থেকে আবার ফর্মের পেজে। আমাদের সমস্ত অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল, ফিজ পেমেন্টও হয়ে গেল। সামগ্রিক সব মিলিয়ে যদি আমাদের ডকুমেন্ট সমস্ত সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমাদের ফর্মটা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই ফর্মটা কিন্তু কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে। এমন কিছু বেশি সময় লাগবে না। এরপর আমরা ওকে করলাম। দেখলাম যে এখানে পেজে আমাদের পেমেন্ট যে সাকসেস হয়ে গেছে সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এই যে আমার ড্যাশবোর্ড ক্রিয়েট হলো। এরপর আমি আমার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডাউনলোড করে নিলাম। এরপর একটা কনফার্মেশন পেজ আমরা পাবো। সেই কনফার্মেশন পেজ এলে আ সেটার আমরা নোটিফিকেশন পাবো বা সেটা আমরা মেল মারফত পাবো। আপাতত যে কনফার্মেশন পেজটা আমরা কিন্তু পেলাম সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি এই যে গোটা প্রক্রিয়াটা এটা দেখবার পর তোমরা নিজেরাই তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে পারবে। অন্য কোথাও বাইরে কোথাও টাকা দিয়ে সেটাকে ফিল আপ করবার প্রয়োজন হবে না। ২০ থেকে ২৫ মিনিটের মতো একটা কাজ। আ আশা করি এই ভিডিওটার থেকে তোমরা উপকৃত হবে। এবং এরপর থেকে আর কখনোই তোমাদেরকে ফর্ম ফিল আপ করবার জন্য বাইরে যেতে হবে না। নিজের ফোন থেকে অথবা নিজের কম্পিউটার থেকে তোমরা অনায়াসেই কাজটা করতে পারবে। ধন্যবাদ।